আজকের আলোচনার বিষয়। বাংলাদেশ ভারত সম্পর্ক ইউনূস সরকারের আমলে কার্যতই একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছিল। বাংলাদেশ ভারত সম্পর্কের ইতিহাসে দুদেশের সম্পর্ক এতটা খারাপ সম্ভবত এর আগে কখনোই হয়নি, মানে নিশ্চিতভাবেই বলা যেতে পারে এর আগে কখনোই সম্পর্কটা এমন জায়গায় পৌঁছেনি যে দুই সরকারের মধ্যে আলোচনার আর কোনো চ্যানেলই খোলা ছিল না। একেবারেই আলোচনার পরিবেশ নষ্ট হয়ে গিয়েছিল, বন্ধ হয়ে গিয়েছিল আলোচনার সকল দরজা। এমন অবস্থায় ভারত সরকার বেশ কয়েক মাস ধরেই প্রকাশ্যেই বলে আসছিল, পুরো অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালটাতেই তারা বলে আসছিল যে তারা একটা নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে সেজন্য অপেক্ষা করছে। অনির্বাচিত কোনো সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনে তারা আগ্রহী নয়, তারা পূর্ণ কূটনৈতিক সম্পর্ক একটা অস্থায়ী অনির্বাচিত সরকারের সঙ্গে স্থাপন করে না, কাজেই তারা অপেক্ষা করছে। কাজেই বিএনপি নেতৃত্বাধীন সরকার, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর ভারত যে খুবই আগ্রহের সঙ্গে হাত বাড়িয়ে দিয়েছে সেটাতে একেবারে ভারতের শীর্ষ নেতৃত্ব কোনো রাগঢাক করছেন না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলাদেশে ভোটের পরের দিন সকালবেলায় একেবারে বিশ্ব নেতৃবৃন্দদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে ফেসবুকে পোস্ট দিয়ে তারেক রহমানকে বাংলাদেশের নতুন নেতা হিসেবে অভিনন্দন জানিয়েছেন, বলেছেন যে তার প্রতি আস্থা প্রকাশ করেছে, তারই প্রমাণ এই ভোট। এবং তারপর শুক্রবার দিনেই তারেক রহমানকে সরাসরি ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী এবং ফোন করে আবারও অভিনন্দন জানিয়েছেন, ভারত বাংলাদেশ একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। এমন অবস্থায় বিএনপিও যে ভারত বাংলাদেশ সম্পর্ককে একটা যুক্তিসঙ্গত জায়গায় নিয়ে যেতে চায় এবং আবারও এই দুদেশের সম্পর্ককে সচল করতে চায়, বিএনপির নেতৃত্বের তরফেও সে বার্তা স্পষ্টতই আসছে। ভারতের শীর্ষস্থানীয় পত্রিকা দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ভারত বাংলাদেশ সম্পর্ক কোনো একটা বিষয়ের ওপর আটকে থাকতে পারে না এবং ভারতে শেখার মধ্যেই ভারত বাংলাদেশ সম্পর্কটা আটকা পড়ে যেতে পারে না, সেটা ভারত বাংলাদেশ সুসম্পর্কের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াতে পারে না। দুদেশের সম্পর্ককে আরো ভালো করবার আগ্রহ প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে তারা ইভেন বেটার টাইজ প্রত্যাশা করেন, আরো ভালো সম্পর্ক স্থাপন এবং প্রতিষ্ঠা করতে প্রত্যাশা করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্য হিন্দুকে দেওয়া এই সাক্ষাৎকারে, গুলশান কার্যালয়ে বসে দেওয়া এই সাক্ষাৎকারে বলেছেন যে একদিকে যেমন বাংলাদেশ তার স্বার্থ সংশ্লিষ্ট যেসব প্রকল্প আছে ভারতের সঙ্গে সেগুলোকে আরো জোরদার করতে চায়, তেমনি তারা চায় অংশীদার হিসেবে ভারতের যে ভূমিকা সেটাকেও আরো গুরুত্বের সঙ্গে নিতে এবং আরো জোরদার করতে। তিনি বলেছেন যে তারা বিশ্বাস করেন যে মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধের সঙ্গে শেখ হাসিনার জড়িত ছিলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে, তাদের বিচার হওয়া উচিত এবং তাদের বিচার প্রক্রিয়া যেমন চলছে তেমন চলবে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে টু বিল্ড ইভেন বেটার টাইজ, আমরা আরো ভালো সম্পর্ক গড়ে তুলতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর কিছু উদাহরণ হাজির করেছেন এই সাক্ষাৎকারে। তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন তাদের মধ্যে সম্পর্কে, দ্বিপাক্ষিক সম্পর্কে নানা জটিলতা আছে, কিন্তু এসব জটিলতার কারণে তারা যে একের সঙ্গে অপরে কাজ করে না এমনটা কিন্তু নয়। কাজেই কোনো একটি ইস্যু বা কোনো বিশেষ বিষয়কে মাথায় রেখে ভারত বাংলাদেশ সম্পর্ক স্থবির হয়ে পড়তে পারে না। এবং সেখানে তিনি বিএনপির রাজনীতির, বিএনপির নেতৃত্বের ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে যে ঐতিহাসিক ভূমিকা সেটাও মনে করিয়েছেন। তিনি মনে করিয়েছেন যে 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর কিন্তু ভারতে গেছেন এবং তিনি প্রাইম মিনিস্টার, ভারতের তখনকার প্রাইম মিনিস্টার মোরারজি দেশাইকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন এবং বাংলাদেশে সফর করেছেন ভারতের তখনকার প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করাচ্ছেন যে 1980 সালে যখন শেখ হাসিনা ভারতে বসে রীতিমতো প্রস্তুতি নিচ্ছেন যে তিনি বাংলাদেশে রাজনৈতিকভাবে প্রত্যাবর্তন করবেন, তখন কিন্তু প্রেসিডেন্ট জিয়া দিল্লি সফর করেছেন এবং সেখানে গিয়ে ইন্দিরা গান্ধীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। তার মানে আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। এখন মূল ভিডিওটি দেখুন। ফখরুল ইসলাম আলমগীর এই সাক্ষাৎকারে মনে করিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের তরফে এরই মধ্যে তারেক রহমানকে ব্যক্তিগত চিঠি লিখে তারেক রহমানের সাথে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লাকে ভারতের প্রধানমন্ত্রী তার প্রতিনিধি হিসাবে তারেক রহমানের শপথে পাঠিয়েছিলেন এবং তার হাত দিয়ে এই আমন্ত্রণের চিঠি গেছে। এই কথাও জোরদারভাবে আছে ভারতে এবং বাংলাদেশে যে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর ভারতে হবে কিনা, বিশেষভাবে ভারত বাংলাদেশ সম্পর্কটা যখন এতটা স্থবির হয়ে পড়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী কিন্তু সেই আমন্ত্রণ জানিয়ে ভারতে তাদের জন্য উষ্ণ অভ্যর্থনা অপেক্ষা করছে, সেই প্রতিশ্রুতি, মানে ওই প্রত্যাশা ব্যক্ত করে রেখেছেন যে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী খুব শিগগিরই ভারত সফর করবেন এবং তার মাধ্যমে ভারত বাংলাদেশ সম্পর্কটা একটা নবযাত্রা শুরু হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর
তার সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো সেগুলো নিয়ে ভারতের সঙ্গে আলাপ করবেই। যেমন ধরুন আগামী বছর গঙ্গার পানি চুক্তির বিষয়ে যখন নবায়ন হবে তার আগে ফারাক্কার পানি বন্টনের বিষয়, ফারাক্কার পানির কিন্তু আমরা তো ভারতের বিরুদ্ধে যুদ্ধে যেতে পারি না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আমাদের কথা বলতে হবে, যারা কিনা ভারতের সঙ্গে যুদ্ধে যাওয়ার কথা বলে তারা ইনসেইন, তারা উন্মাদের মতো কথা বলে। শুধুমাত্র প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নয়নে, একটা স্থিতিশীল সম্পর্ক তৈরিতেই বিএনপি আগ্রহী, সেটাই শুধুমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তাই নয়। তিনি এই সাক্ষাৎকারে বলেছেন যে প্রতিহিংসা এবং সহিংসতা আসলে যে কোনো গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে বাধার সৃষ্টি করে, বাংলাদেশের ক্ষেত্রে এটা বাধার সৃষ্টি করবে। এবং তিনি বলেছেন যে তারা এরই মধ্যে তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির সঙ্গে গিয়ে সরাসরি সাক্ষাৎ করে এসেছেন। এবং তিনি বলেছেন যে এই যে 2024-এর আগস্টের একটা সহিংস অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার এসে যে সহিংসতার অবসান ঘটাতে পারে নাই, সকল পক্ষের মধ্যে একটা সুসম্পর্ক স্থাপন করতে পারে নাই, কোনো রিকনসিলিয়েশন আনতে পারে নাই, একটা বোঝাপড়ার পরিবেশ তৈরি করতে পারেন নাই। এর কারণ হিসেবে সরাসরি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে প্রফেসর ইউনূসের পক্ষে, অধ্যাপক ইউনূসের পক্ষে তাকে যারা নিয়োগ করেছেন তাদের ব্রিফের বাইরে যাওয়ার উপায় ছিল না। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ছাত্র নেতাদের নির্দেশের বাইরে যেতে পারেন নাই, সে কারণেই তিনি এমন একটা সহিংসতার পরিবেশ, এমন একটা প্রতিহিংসার পরিবেশ তৈরি করেছিলেন বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সাক্ষাৎকারে মন্তব্য করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই সাক্ষাৎকারে এটা পরিষ্কার যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেসবুক পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানাতে গিয়ে যে কথা বরাবরের মতো আরেকবার উল্লেখ করেছিলেন যে ভারত সবসময় বাংলাদেশে একটা গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ দেখতে চায়, একটা গণতান্ত্রিক, প্রগতিশীল, অন্তর্ভুক্তিমূলক, ইনক্লুসিভ বাংলাদেশের প্রতি সবসময় ভারত সরকারের সমর্থন আছে। এটা যে তিনি বলেছিলেন, নতুন যে বিএনপি সরকার তারাও তেমন একটা পরিবেশ বাংলাদেশের সৃষ্টিতে আগ্রহী, সেই প্রতিশ্রুতিটাও কিন্তু বিএনপি মহাসচিবের এই সাক্ষাৎকারে পরিষ্কার। তারা রাজনৈতিক প্রতিহিংসা থেকে সরে আসার কথা বলেছেন, তারা রাজনৈতিক প্রতিহিংসা, সহিংসতা কোথাও নিয়ে যেতে পারে না বাংলাদেশকে এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য মঙ্গল নয় সেটা উল্লেখ করেছেন। তেমনি শেখ হাসিনা ভারতের অতিথি হিসেবে আছেন, ভারত বাংলাদেশ যোগাযোগের একটা মূল বিষয় এটা হয়ে আর থাকবে না, যেমনটা ইউনূস সরকারের আমলে ছিল। যে ইউনূস সরকারের আমলে বারবার এক রকমের রাজনৈতিক খেলা খেলতে চেয়েছে যে শেখ শত্রু এবং সে কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক হতে পারে না, ভারতের সেভেন সিস্টার্স বরং আমাদের দখল করে নেওয়া উচিত, যুদ্ধ করা উচিত। হাসনাত আব্দুল্লাহরা বারবার এটা বলেছেন, শুধু হাসনাত আব্দুল্লাহ নয়, একেবারে ডক্টর মোহাম্মদ ইউনূস এটা বলেছেন যে বাংলাদেশ যদি ভালো না থাকে তাহলে আমরাও সেভেন সিস্টার্সকে অস্থিতিশীল করে দেব। তার মুখেই প্রথম সেভেন সিস্টার্স এর কথা শোনা গিয়েছিল একেবারে 2024-এর 8ই আগস্ট দেশে এসে ক্ষমতা গ্রহণেরও আগে এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে। কাজে এমন পরিস্থিতিতে ইউনূস একটা সম্পর্ক স্থাপন করে উঠতে পারে নাই। এই অবস্থায় আবারও বাংলাদেশ ভারত সম্পর্ক যে সচল হতে যাচ্ছে, একদিকে যেমন নবনির্বাচিত তারেক রহমানের সরকার সে বিষয়ে আগ্রহী, ভারত সরকারও যে ভীষণভাবে আগ্রহী একটা উষ্ণ সম্পর্ক গড়ে তুলতে বিএনপি সরকারের সঙ্গে, যেই দলটির সঙ্গে ভারতের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে রাজনৈতিক সম্পর্কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, সেটা এখন পরিষ্কার। ভারত সরকার এই আগ্রহ, এই ঐতিহাসিক সম্পর্কের কথা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরেও তারেক রহমানকে লেখা চিঠিতে সংসদে বেগম খালেদা জিয়ার জন্য শোক প্রস্তাব গ্রহণের সময় বারবার উল্লেখ করেছে। তবে ভারত যে আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তার স্বার্থে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে কামনা করে, সেটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নির্বাচনের পরের বার্তায়ও, যেমন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারতের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সে কথাই বারবার মনে করিয়ে। ঢাকা গুলশানের যে আসন যেখানে তারেক রহমান বিজয়ী হয়েছেন, সেখানে মোট ভোট হলো 3,33,318টা এবং সেখানে প্রদত্ত ভোট দেখানো হয়েছে 1,40,999টা। সেখানে হ্যাঁ ভোট পেয়েছে 5,47,284, 3,33,000 ভোট, সেখানে ভোট পেয়েছে 5,47,000। ঢাকার একদম গুলশানের মতো একটা ইম্পর্টেন্ট এলাকায়। সো আপনারা বুঝতেই পারেন যে এই পরিসংখ্যান নিয়ে কি সমস্যা হয়েছে। এখন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে, এটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। কে শপথ পড়াবে নির্বাচিত এমপিদের, এটি প্রথম প্রশ্ন। আমাদের বিশিষ্ট আইন বিশারদ, দুর্নীতিবাজ এবং চরম মিথ্যেবাদী এবং শিক্ষক নামের তিনি কিসব ফর্মুলা বের করেছেন। একবার বলছেন যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন, একবার বলছেন প্রধান বিচারপতি শপথ পড়াবেন। কিন্তু যতদূর শেষ খবর পেয়েছি, শেষ সংসদের স্পিকার ডক্টর শিরিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার টুকু ভাইকে তাদের খোঁজ নেওয়া হচ্ছে। শিরিন চৌধুরী ঢাকাতেই আছেন, ডেপুটি স্পিকার তিনি কারাবন্দী, তার শরীর কেমন আছে খোঁজ নিচ্ছেন এবং বিএনপি ভাবছেন যে সংবিধানের ধারাবাহিকতা রক্ষার্থে এই শপথ পড়াবেন স্পিকার ডক্টর শিরিন চৌধুরী।
তো এটি এটি শোনা যাচ্ছে। এই নির্বাচনে যে পরাজিত হলো, জামাত জন্য সবকিছু কিন্তু সূক্ষ্মভাবে রেডি ছিল। ডক্টর ইউনূসের প্রশাসন রেডি ছিল, ওয়াকার ব্যক্তিগতভাবে রেডি ছিল এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ও তুরস্কের গোয়েন্দা সংস্থা তারা মাঠে প্রচুর কাজ করেছে, কিন্তু আলটিমেটলি এটা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছে সেটার চেয়েও ইম্পর্টেন্ট হলো আমরা ফেসবুকে বেশ কিছু স্ট্যাটাস দেখলাম, সেই স্ট্যাটাসগুলো দিয়েছে এনসিপির নেতারা, সার্জিস আছে, তারপরে হান্নান মাসুদ আছে, এরকম কয়েকজন, 4 জন দিয়েছে। বিএনপি তাদের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে একটা গণপিটুনি এবং খুব দুঃখজনক যে এনসিপির একজন তরুণীকে ধর্ষণ করে ফেলে রেখে গেছে। তো এই ধরনের অরাজকতা শুরু হয়ে গেছে এবং এগুলো অবশ্যই নিন্দনীয়। কে করছে সেটির চাইতে কথা হলো যে এগুলো কখনোই কাম্য নয়। কিন্তু যে ভাষায় এনসিপির নেতারা কান্নাকাটি করছেন, তারা এই মবের বিরুদ্ধে কথা বলছেন, তখন সেইখানে ট্রল হচ্ছে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তোমাদের যারা মারছে তারা তো মব করছে না বাবা, তারা প্রেশার গ্রুপ। এই ডাস্টবিন শফিকের সেই বিখ্যাত উক্তি যে এটা মব সন্ত্রাস না, প্রেশার গ্রুপ। এখন সেই এই সার্জিসের বা এই এনসিপির তরুণ নেতারা এদিকে আমাদের বিভিন্ন জেলার প্রতিনিধিদের সাথে কথা বলে জেনেছি যে মানুষ নির্বাচনের ফল নিয়ে আনন্দিত বা বেদনার্ত হোক বা না হোক, সাধারণ মানুষের কিন্তু একটাই উচ্ছ্বাস, অবশেষে ওই ইনুস নামের আপদটা বাংলাদেশ থেকে বিদায় হবে। এই খুশিতেই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আজ আনন্দিত। এখন এখানে আরেকটা খুব কনসার্ন আছে যে জামাত যে 68 আসনে জিতেছে এবং এনসিপি জিতেছে আরো কিছু, সব মিলিয়ে বোধহয় 75-76টা আসনে তারা জিতেছে। এর মধ্যে 24টা আসন কিন্তু ভারতের সাথে সীমান্ত এলাকা। এটা একটা নতুন কথা, কারণ এই সীমান্তবর্তী এলাকার আসনে থেকে জামাত জঙ্গিদের নিয়ে ভারতের উপরে নতুন কোনো ঝুঁকি তৈরি করবে কিনা সেটা কিন্তু দেখার বিষয়। জামাত ইসলামী যে 68টা আসন পেয়েছে, এটাও কিন্তু ইটসেলফ দ্য নাম্বার ইজ অ্যালার্মিং। কারণ আপনি যদি এই ধরনের উগ্রবাদী মৌলবাদী দলগুলোর রাজনৈতিক ধারা বিশ্লেষণ করেন, এরা কিন্তু এই 50-60টা আসন দিয়ে শুরু করে মানে একটা পর্যায়ে গিয়ে পায়, যেটা বাংলাদেশে অকল্পনীয়। এর আগে তারা সর্বোচ্চ পেয়েছিল 18টি আসন। তারপর থেকে কিন্তু বিএনপি যদি দেশ পরিচালনায় ব্যর্থ হয় এবং বিএনপি যদি মনে করে যে আওয়ামী লীগকে পলিটিক্যাল স্পেস দেবে না, জামাত ক্ষমতায় যাবে, এটা মোটামুটি চোখ বন্ধ করে বলা যায়। কারণ সেক্ষেত্রে বিএনপি ব্যর্থ হবে নানাবিধ কারণে। বিএনপির সামনে, তারেক রহমানের সামনে কি চ্যালেঞ্জ, এটা নিয়ে আমি আজকে নয় পরে কথা বলবো, কিন্তু এটা একটা খুব কনসার্ন যে বাংলাদেশে প্রথম ধাক্কায় জামাতের নিশ্চিত পরাজয় ঠেকিয়ে দিয়েছে কিন্তু বাংলাদেশের ভোটাররা। আমি খুব স্পেসিফিক্যালি বলি যে এই যে বিএনপির ভূমিধস বিজয়, অনেক আসনেই এই বিজয়ের আওয়ামী ভোটাররা। 1 মাস আগেও যখন আমি আমাদের তৃণমূলের আওয়ামী লীগ ভোটারদের সাথে কথা বলেছি যে তারা ভোট বর্জন করবে না, কেউ কেউ বলেছে লোকাল কারণে তাদের হয়তো ভোট দিতে যেতে হতে পারে, কিন্তু একটা বিষয়ে মোটামুটি সবাই বলতো যে ভাই আর যাই করি যদি ভোট দিতে যাই বিএনপিকে কোনো অবস্থায় ভোট দিব না। কেন দেবেন না? কারণ বিএনপি গত 17 মাস 18 মাস যে অত্যাচার, নির্যাতন, মামলা, ধর্ষণ, চাঁদাবাজি করেছে, এই দলটিকে আর ভোট দেওয়া যায় না। এটা যখন তৃণমূল আপনাকে বলবে তখন আসলে আপনার আর তৃণমূলের কাছে কিছু বলার থাকে না। কিন্তু ঠিক ভোটের আগে আগে অনেক আসনেই তৃণমূল তার গত 17 মাসের নির্যাতন, কষ্ট, বেদনা এগুলোকে পাশে রেখে শুধুমাত্র তারা বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করেছে বা অন্তত ভোট দিয়েছে। এটার মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু এই যাত্রায় বড় রকমের একটা রক্ষা পেল। কারণ জামাতে ইসলাম ক্ষমতায় আসলে যেটা হবে, তারা ইরান স্টাইলের একটা আগ্রাসী সরকার পরিচালনা করার চেষ্টা করবে, নারীদের গৃহবন্দী করবে, বিকল্প সেনাবাহিনী তৈরি করবে, একদম একদম ইরান স্টাইলে। কিন্তু আমি সবসময় বলি যে জামাত ক্ষমতায় গেলে বাংলাদেশ না হবে ইরান, না হবে আফগানিস্তান। কারণ আফগানিস্তান তারা আসলে লড়াকু, তারা একটা, আপনি সেই আদর্শ সমর্থন না করলেও কালচারাল সোশ্যাল অনেক অ্যাচিভমেন্ট আছে, তাদের সাইন্টিফিক অনেক ডেভেলপমেন্ট আছে, কিন্তু জামাতের এইসব নাই। জামাত সর্বোচ্চ বাংলাদেশটাকে একটা মিনি পাকিস্তানের রূপান্তরিত করতে পারে, আর সাথে ইরানের যে খারাপ দিকগুলো আছে সেগুলো অ্যাডাপ্ট করতে পারে। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের এই যে আমি বলবো এক ধরনের ত্যাগ, হ্যাঁ, সেটিকে আমাদের অবশ্যই প্রশংসা করতে হবে। এখন বিএনপি কি করবে সেটা নিয়ে আমি পরে কথা বলবো। অ্যাজ বিষয় যে তারেক রহমান নির্বাচিত হওয়ার সাথে সাথে সরকারিভাবে ফলাফল ঘোষণার আগেই সবার আগে কিন্তু অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইটা নিয়ে কিন্তু ভারতের কথা উঠেছে যে আপনি এই সবার আগে এত দ্রুত কেন করলেন, কিন্তু ভারতের এখানে একটা পলিটিক্স আছে। এখানে তো লুকোবার কিছু নেই যে তারেক রহমান এদেশে এসেছেন, নির্বাচন করছেন, তিনি কিন্তু 5ই আগস্ট 24-এর পরপরই আসেনি। এই নেগোসিয়েশনে ভারতের একটা হিউজ রোল ছিল এবং ভারতের ইংল্যান্ডের যে হাই কমিশনার তিনি কিন্তু তার মিটিং করেছেন, ভারতীয় একাধিক প্রতিনিধি তারেক রহমানের সাথে মিটিং করেছেন, সবকিছু ক্লিয়ারেন্স পাওয়ার পরে তারেক রহমান বাংলাদেশে এসেছেন। কি কি শর্তে এসেছেন সেটি সময়ই বলে দেবে। তো এই জায়গায় দেখলাম যে ডক্টর ইউনূস আজকে অভিনন্দন জানিয়েছে, সারা পৃথিবী কিন্তু অনেকেই তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ফেলেছে।
কিন্তু ডক্টর ইউনূস আসলে অনেক কষ্টে এই অভিনন্দনটি জানিয়েছেন। আরেকটা ছোট্ট খবর যে জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু শেখ হাসিনার সাথে যোগাযোগের একটা চেষ্টা, নির্বাচনের আগেই চেষ্টা করছে শেখ হাসিনার সাথে একটা নেগোসিয়েট করার জন্য। কিন্তু শেখ হাসিনা এই ব্যাপারে একদম অনড়, তাদের সাথে কোনো নেগোসিয়েশন নাই। যাই হোক, শুরুতেই যেটা বললাম ভালোবাসা দিবসের কথা, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তিনি এই নির্বাচনটিকে বর্জনের আহ্বান জানিয়েছিলেন, শান্তিপূর্ণ বর্জন। আওয়ামী লীগ কিন্তু কোনো রকমের ভায়োলেন্সের দিকে যায়নি, এটা আমি প্রশংসা করি। এবং তিনি আসলে মানুষের কোর্টে বল ছুড়ে দিয়েও দেখেছিলেন যে মানুষ আসলে কি করে। কারণ একাধিকবার আমি নেত্রী শেখ হাসিনাকে বলতে শুনেছি যে রাজনীতিতে যাই জনগণই আপনার জন্য শেষ আস্থার জায়গা। এই ভোটার টার্ন আউট দেখে আমি যেটা বলেছি যে 14 to 15% রিয়েল ভোটার টার্ন আউট ছিল, সেটি জানার পরে শেখ হাসিনা একটি কথাই বলেছেন যেটা খুব হৃদয় ছুঁয়ে যায়, বাংলার মানুষ আমাকে এখনো ভালোবাসে। আজকের এই ভালোবাসা দিবসে জননেত্রী শেখ হাসিনা, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা, আপনাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। বাংলার মানুষের হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাকে শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। প্রিয় দর্শক, এতক্ষণ ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।